মেয়ে মানুষ ভালো হলে ভালোর ভালো হয়, আর খারাপ হলে এতটা খারাপ হয় যে স্বামী, শ্বশুর, শাশুড়ি, পরিবারের প্রত্যেকটা সদস্যকে সে ধ্বংসের ধারাপ্রান্তে পৌঁছে দেয়। কিন্তু একটা মেয়ে যদি দিনদার হয়, নেককার হয়, তাহলে যে পুরুষের জীবনে যায়, ওই পুরুষের জীবনটা এত বেশি শান্তিময় হয়ে যায় যে সেই পুরুষটা টেরই পায় না জীবনে আসলে যন্ত্রণা কী জিনিস। সত্যি আমরা মেয়েরা চাইলে কিন্তু সুন্দর একটা সংসার গড়ে তুলতে পারি, আবার চাইলে সেই সুন্দর সংসারটাকে মুহূর্তের মধ্যে ভেঙে তছনছ করে দিতে পারি। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ। আজকে মোটামুটি বাসার কাজ থেকেই শুরু করলাম ভিডিওটা। আসলে দেখা যায় যে কোন জায়গা থেকে আমি আজকে ভিডিওটা শুরু করব নিজেও বুঝতে পারছিলাম না, তো ভাবলাম যে থাক, কাজ করতে করতে আজকে ভিডিওটা আপনাদের সাথে শুরু করি। দেখা যায় যে অনেক দিন থেকে বৃষ্টি হচ্ছে না, যার জন্য বাসার অবস্থা অনেক খারাপ। এই কাজগুলো দেখা যায় যে সপ্তাহে একবার করলে আমার হয়ে যেত, কিন্তু এখন দেখা যায় যে 2 থেকে 3 দিন পর করতে হয়। তাও দেখা যায় যে এত বেশি ধুলাবালি জমে যা বলার বাহিরে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে এখানে এখন অনেক ধুলাবালি আছে, মনে হচ্ছে যে আমি 1 মাসের মতো এখানে হাত দিইনি। যারা আসলে রাস্তার পাশে থাকেন তাদের অবস্থাটা অনেক খারাপ হয়ে যায়, যেটা আমার মনে হয়। আমার গতকালকে ভিডিওতে আমার কয়েকজন আপু আমাকে ভালোবেসে কমেন্ট করেছেন। আমি কয়েকজন বলবো না, সবাই কিন্তু ভালোবেসেই কমেন্ট করেন, কিন্তু কয়েকজন আপুর কমেন্ট পড়ে আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে, আবার ভালোও লেগেছে। ভালো লেগেছে এই জন্য যে ওরা আমাকে ভালোবেসে ওদের মনের কথাগুলো বলেছে, আর খারাপ লেগেছে যখন ওদের পার্সোনাল কিছু বিষয় জানতে পেরেছি। আসলে জানাটা আমার দায়িত্ব, কিন্তু জানার পর যদি কিছু করতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। জানার পর যেহেতু কিছু করতে পারছি না, তার জন্যই খারাপ লাগছে। তো যাই হোক, আপুর চ্যানেলের নাম বললে হয়তো আপনারা অনেকেই চেনে যাবেন, তবে আমি চাই না যে আপুর পার্সোনাল বিষয়গুলো পাবলিক প্লেসে সবাই জানুক। তবে আপু যে ভালোবেসে আমাকে কথাগুলো বলেছেন, তার জন্য আসলে আমি অনেক বেশি আনন্দিত। গতকাল যখন সালমা আপুর ভিডিও দেখছিলাম, আপু সালমা আপুকে আপনারা অনেকেই চেনেন। তো সালমা আপুর ভিডিও অনেকে দেখেন, আমি জানি। এখানে আমার অনেক আপুরা আছেন যারা সালমা আপুর ভিডিও দেখেন, তো তার জন্যই বলছি আপনাদেরকে যে সালমা আপুর কালকে ভিডিওতে সালমা আপু বিশেষ কিছু কথা বলেছেন, যে কথাগুলো আসলে আমাদের সবার বোঝাটা অনেক বেশি দরকার। আমরা যারা সাধারণ ইউটিউবার আছি অনেক বেশি ক্লান্ত যে আমাদের ভিউজ কী করে হবে, আর যারা আছে যে 2 নাম্বার ইউটিউবার, বিশেষ করে যারা অনেক বেশি উচ্ছৃঙ্খল ভিডিও শেয়ার করছেন, তারা কিন্তু হুট করে দেখা যায় যে ইউটিউবে খুব ভালো একটা জায়গায় চলে যাচ্ছেন। প্লাস পয়েন্ট হচ্ছে আবার কেউ আছেন যে নিজের থাম্বনেলটা না বসিয়ে অন্য কারো থাম্বনেল বসিয়েও কিন্তু খুব ভালোভাবে আপনারা ইউটিউবে ভালো করে এগিয়ে যেতে পারছেন। তবে আমরা যারা সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা কখনোই চাই না যে নিজের ক্রেডিট ছাড়া অন্যের ক্রেডিটে নিজে উপরে উঠবো। তো তার জন্য দেখা যায় যে আমাদের ভিউজের সংখ্যাটা অনেকটা কম, আর অনেকে এর জন্য কিন্তু অনেক বেশি অধৈর্য হয়ে পড়েছি। বিশেষ করে কালকে যখন আমি সালমা আপুর ভিডিও দেখছিলাম, সালমা আপুর কথা শুনছিলাম, তখন সালমা আপুর সব কথার মধ্যে একটা কথা খুব বেশি উঠছে, যে সালমা আপু কিন্তু আস্তে আস্তে করে ধৈর্য হারিয়ে ফেলছে। তো আমি আপুকে বলবো যে আপু, ধৈর্য হারালে হবে না, ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে। শুধু আপুকেই বলবো না, যে সকল আপুরা এখানে কাজ করতে এসেছেন সবাইকে বলবো যে অনেক বেশি ধৈর্য নিয়ে আপনাকে এখানে কাজ করতে হবে, না হলে আপনি কখনোই টিকে থাকবেন না। কেননা দেখা যায় যে আমরা তো আমাদের সাধারণ লাইফস্টাইল ভিডিওগুলোই শেয়ার করছি, আর নর্মালি আমাদেরকে চেনার জন্য মানুষের 2 থেকে 5 বছর সময় লাগবে, আর প্রচুর মানুষের ভিডিও আমাদেরকে দেখতে হবে, প্রচুর মানুষের কাছে আমাদেরকে ছড়িয়ে ছিটিয়ে যেতে হবে, তারপর তো মানুষ আমাদেরকে চিনবে। আমাদের নিজেদের দিক থেকে আমাদেরকে মানুষদের কাছে যেতে হবে, কেউ আমাদের কাছে আসবে না। সাধারণভাবে দেখা যায় যে যাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে তারা তো ভাগ্য ভালো দেখে ভাইরাল হয়ে যাচ্ছে, কিংবা হয়তো তাদের ভিডিওতে এমন কিছু আছে যার জন্য ওদেরকে ইউটিউব ভাইরাল করে দিচ্ছে।
আর না হয় আমি বলবো যে আমার ভিডিওতে কোনো ভুল ছিল যার জন্য আমি ভাইরাল হচ্ছি না, কিংবা আমার মতো যে সকল আপুরা আছেন তারা ভাইরাল হচ্ছেন না। তো যাই হোক, সব কিছুর মাঝে আমি সবসময় একটা কথাই বলি যে অনেক বেশি ধৈর্য নিয়ে কাজ করতে হবে। তবে ধৈর্যের পাশাপাশি আমরা যে সকল আপুরা আছি জানি সবাই ভালোবেসে যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করি। তবে আরও বেশি বেশি করে সময় দিতে হবে যদি ইউটিউবে কাজ করার ইচ্ছা থাকে। আর তার সাথে যেটা বলবো সেটা হচ্ছে লাইকের বিষয়ে অনেক বেশি সতর্ক হতে হবে। আমরা সবাই সবার পাশে ভালোবেসে থাকতে চাই, কেউ ইচ্ছে করে যে সবাই সবার ক্ষতি করব সেটা কিন্তু না। সবাই সবার পাশে থাকবো ভালোবেসে, যেহেতু সবাই এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি। আসলে দেখা যায় যে কন্টেন্ট যদি ভালো হয় তাহলে সবাই দেখবে, আমার কন্টেন্ট যে খুব বেশি ভালো হচ্ছে সেটা কিন্তু না। তো তার জন্য আমি বলবো যে হয়তো তার কারণেই আমার ভিডিওটা খুব বেশি মানুষ দেখছে না, কিংবা আমার খুব বেশি ভিউজ হচ্ছে না। তো সেটার জন্য হয়তো আমি নিজেই দায়ী, আমি নিজেরই দোষ দিব, অন্য কারো দোষ দিচ্ছি না এখানে। কিন্তু অনেকে আছে রিসেন্টলি দেখছি যে ভালো জিনিসের থেকেও খারাপ জিনিসটাই ভাইরাল হচ্ছে বেশি, যেটা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। আমি সবসময় বলেছি যে ধৈর্য সহকারে কাজ করে যাব, আর এতে করে যদি ভালো ফল পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। এতে করে আমার মনে হয়েছে আমি এ পর্যন্ত যতটুকু এগিয়েছি সেটা সবটাই আমার নিজের পরিশ্রমের জন্য। কাউকে ঠকিয়ে কিংবা কারো কাছ থেকে মিথ্যা কিছু নিয়ে তারপর আমি এখানে আসিনি। আমি যতটা এসেছি নিজের পরিশ্রম দিয়ে এসেছি। তো তার জন্য আপনাদেরকেও আমি সেটাই সাজেস্ট করব যে পরিশ্রম করে যান, তাহলে হয়তো হবে, হয়তো একটু সময় লাগবে। হুট করে যদি আপনি বড় হতে চান তাহলে কিন্তু আপনার এই বড় হওয়ার পিছনে যে ভালো লাগা সেটা খুব বেশি কাজ করবে না। কিন্তু আপনি যদি ধীরে সুস্থে কষ্ট করে বড় হন, ওই কষ্টের পেছনে যে আপনার যে পরিশ্রম দিয়েছেন সেটার মূল্যটা আপনি খুব ভালো করে দিতে পারবেন। কালকে সালমা আপুর কথাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, যে আপু বারবার এটাই বলতে চেয়েছে যে সবাই সবাইকে বিশ্বাস করে পাশে থাকতে হবে। আপু যেহেতু এখন অনেক বেশি ব্যস্ত আছে যার জন্য হয়তো আপনাদেরকে খুব বেশি সময় দিতে পারছে না, কিন্তু আমার মনে হয় যে আপু এত বেশি সময় দেয় সবাইকে, যা বলার বাহিরে। আমার দিক থেকে দেখা যায় যে আমি হয়তো খুব কম লাইভে গিয়ে আপনাদেরকে সময় দিতে পারছি, কিন্তু আপনাদের ভিডিওগুলো কিন্তু আমি 100% দেখে দেওয়ার চেষ্টা করছি। যদি কারো কোনো দিক থেকে সন্দেহ থাকে তাহলে অবশ্যই ওয়াইটি চেক করে নেবেন। আমি আপনাদের কাছে দুঃখিত ছাড়া আর কিছুই বলবো না, কেননা হয়তো অনেক সময় অনেক ভুলের কারণে হয়ে যেতে পারে। তবে আমি বলবো যে আপনারা অনেস্টলি কাজ করে যাবেন, প্লাস হচ্ছে যে মাঝে মাঝে আপনাদের ওয়াইটি চেক করবেন, যে ওয়াইটিতে আপনারা কেমন ওয়াচ টাইম পাচ্ছেন, কিংবা আপনাদের চ্যানেলটা কতটা এগিয়ে যাচ্ছে, ওয়াচ টাইম কতটা আসছে, কার থেকে কতটা আসছে, এগুলো কিন্তু সব চেক করতে পারেন। তো অনেক কথা বলেছি, এর ফাঁকে অনেক কাজ করেছি। দুপুরের জন্য হালকা পাতলা একটু রান্না করে নিয়েছি, অনেক গরম পড়ছে। তো এই গরমের মধ্যে খুব বেশি মশলাদার খাবার আমার বাসায় চলছে না, আসলে খাবারের জন্য যতটুকু দরকার ততটুকুই করে নিয়েছি। এই গরমের মধ্যে বেশি খেতেও পারবো না, আর বেশি রান্নাবান্না করলে দেখা যায় যে সেটা বাসি হয়ে যাবে। বাসি খাবার তো একদম খাওয়া ঠিক না। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু বরফ করে নিয়েছি। আসলে এখন যে গরম, এই গরমের মধ্যে অনেক বেশি ঠান্ডা পানি, ফ্রিজের পানি খাওয়াটা একদম ঠিক না। নর্মাল পানি খাওয়াটাই উত্তম। তবে নর্মাল পানি খাওয়া উত্তম সেটা বুঝতে পারছি, কিন্তু মনকে তো বোঝাতে পারছি না। তো তার জন্য যেটা করছিলাম, 2টা বরফ রেখেছিলাম, আর ফিল্টারের মধ্যে দেখা যায় যে আমি এই বরফগুলো এখন দিয়ে দেব। এতে করে 4-5 ঘন্টা কিংবা 6 ঘন্টার মতো এই পানিগুলো মোটামুটি একটু ঠান্ডা থাকবে। না হলে দেখা যায় যে আমার কাছে মনে হয় পানিগুলো গরম হয়ে থাকে, সেদ্ধ পানির মতো লাগে, আর সেদ্ধ পানির মতো হলে আমার কাছে খেতেই ভালো লাগে না। তো তার জন্য আমি যেটা করব, এগুলোর ভিতরে এখন এই 2টা বরফের টুকরো দিয়ে দেব। এতে করে কিন্তু এই পানিগুলো মোটামুটি যে একটা টেম্পারেচারে থাকে ওইটাই থাকবে, খুব বেশি ঠান্ডা থাকবে না, খুব বেশি গরমও হবে না। এই গরমে সবাইকে বলে যাচ্ছি যে বেশি করে পানি খাবেন, আর বারবার করে মুখে চোখে পানি দেবেন। অবশ্যই খুব বেশি ঠান্ডা পানি তো খাবেনই না, কেননা ঠান্ডা পানি খুব বেশি গরমের মধ্যে খাওয়াটা একদম ঠিক না। আমি যদি একটু টুকটাক খাওয়ার চেষ্টা করি, আইনের বাবা তো ভীষণ বকাঝকা করেন যে গরমের মধ্যে ঠান্ডা পানি খাওয়ারই কোনো দরকার নেই। তো তাও কী বা করবো, গরমে তো আর মনটা মানতে চায় না যে এটা শুরু হয়েছে আর কি। নামাজ পড়ে তো কত দোয়া করছি আল্লাহর কাছে যে একটু বৃষ্টি দাও, কিন্তু আল্লাহ হয়তো আমাদের প্রতি অনেক বেশি অসন্তুষ্ট। এখানে একটু ছোলা রান্না করব, এটা আসলে বিকেলবেলায় করছিলাম। আমার এখানে এখন সন্ধ্যা হলেও কিন্তু অনেক আলো থাকে, যেহেতু অনেক বেশি রোদ পড়ে।
সূর্য ডুবা পর্যন্ত তো কিচেনে অনেক আলো থাকে, তো তার জন্য দেখা যায় যে কোনটা বিকেল কোনটা সকাল কোনটা দুপুর সেটা বোঝাই যায় না। ছোলাটা ওইদিকে ভুনা করে নিয়েছি মুড়ি দিয়ে খাবো সেটার জন্য, আর এখানে একটু চা করে নেব। এই গরমের মধ্যে মা বলছে যে কবে যে চা খেয়েছি ভুলেই গেছি। মা কিন্তু চা খেতে অনেক পছন্দ করেন, কিন্তু গরমের জন্য কিংবা তার মধ্যে আবার রোজা ছিলেন, তো সব মিলিয়ে চা আর খাননি। তবে ভাবলাম যে যেহেতু অনেকদিন থেকে চা করিনি আজকে একটু চা করে নিই। আমি জানি না এখনও কারা কারা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের মূল্যবান সময়টা দিয়ে যাচ্ছেন। তবে যারা যারা এখনও ভালোবেসে আমার সাথে আছেন, আমার ভিডিওটা দেখে যাচ্ছেন, ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই ভিডিওতে একটি তো লাইক দিবেনই। তার সাথে আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলে যদি আজকে প্রথম এসে থাকেন, তাহলে আপনাকে রিকোয়েস্ট করব প্লিজ অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তার সাথে আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই গরমের মধ্যে দেখা যায় যে ভাজা পোড়া ছোলা এগুলো আমি কিছুই খেতে চাই না। আসলে এগুলো সব কিছু আমি রেডি করে রেখেছিলাম যখন 6 রোজা রাখবো তখন খাওয়ার জন্য, কিন্তু 6 রোজা আপাতত মোটামুটি শেষ দিকে, তো তাও কিন্তু আমি ইফতার বাসায় এগুলো তৈরি করিনি। যে গরম, এই গরমের মধ্যে এগুলো খেলে দেখা যায় যে অবস্থা খারাপ হয়ে যাবে। তো আজকে যেহেতু রোজা রাখিনি তার জন্য আজকে একটু করে নিয়েছি। এখানে একটু চাও বসিয়ে দিয়েছি, অনেক দিন পর বাসায় চা বানাচ্ছি, আমার নিজের কাছেও মনে হচ্ছে। আমার বাসায় কিন্তু মিষ্টি আমরা অনেক কম খাই, যদিও আগে মা এনে বাবা অনেক মিষ্টি খেতেন, আমি আসার পর আস্তে আস্তে করে ওনাদের মিষ্টি খাওয়াটা কমে গেছে। আমার হাতের মধ্যে মশার কামড় ছাড়া কিছু নেই, আসলে এখন মশারি টাঙিয়ে ঘুমানোর মতো সম্ভব না, ওই অবস্থায় নেই। তো কয়েল দিয়ে ঘুমোতে হচ্ছে কিংবা অ্যারাসল ব্যবহার করছি, মশা কিন্তু মানছে না। তো মশার মতো করে খেয়ে যাক, আর আমি আমার মতো করে একটু আরাম করে থাকি। তো এই তো ছিল আমার আজকের ভিডিওর আয়োজন, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের চোখে পড়ে সেটা অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। যারা যারা ভালোবেসে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, পরিবারকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।